নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। এমন এমন মামলা তিনি তদন্ত করেছেন যা শুনলে শিউরে উঠতে হয়। সুজিত মিত্র ডিসি স্পেশাল ব্রাঞ্চ হিসেবে রিটায়ার্ড করেছেন, তিনি আজকে আমাদের কেস ডায়েরির অতিথি। নমস্কার, আপনাকে স্বাগত। কীভাবে পুলিশের চাকরিতে এলেন, বা হঠাৎ করে পুলিশের চাকরিতে এলেন কেন? তা ঠিক পুলিশের চাকরি করবো বলেই যে পুলিশে এসেছি ঠিক সেইটা ভেবে পুলিশে আসেনি। ন্যাচারালি পড়াশুনো করার পরে একটা চাকরি করতে হবে, বিভিন্ন পরীক্ষা দিচ্ছি। তার আগে আমি একটা চাকরিও পেয়েছিলাম, চাকরি করতাম। তো সেখানে কোনো কারণেই একটা মানে কর্তৃপক্ষের সাথে আমার ঠিক মতের মিল হতো না, আমি তখন সেটা চলে আসি। ইন দ্য মিন টাইম অনেক বন্ধু মিলেই আমরা পরীক্ষা দিলাম। তারপর হঠাৎ দেখি একদিন কল লেটার এসে গেল। আমি এক্সপেক্টও করিনি, বাই দিস টাইম আর পড়াশোনা করবো বলে ঠিক করছি। তো যাবো কি যাবো না এই ভাবছি, এই করতে করতে ঠিক আছে চলে যায়, একবার ইন্টারভিউ দিয়ে আসি। এই যে চাকরি শুরু করলেন, এমন কোনো অভিজ্ঞতা আছে যা খুব গুরুত্বপূর্ণ, মানে ভোলা যায় না এরকম কোনো অভিজ্ঞতা? কিছু একটা ডেফিনেটলি ঘটেছিল। সেটা হচ্ছে একবার আমরা এই যে ডিসিপ্লিনটা খুব মেনটেন করতাম, যেটা আমি ছোটোবেলা থেকে আমরা বাড়িতে শিখেছিলাম, সেটা মেনটেন করতে গিয়ে দেখলাম যে কিছু বিরোধিতা হচ্ছে। তো হঠাৎ মনে হলো যে এত যদি বিরোধিতা হয় তাহলে তো ঠিক না। তো মনে হলো যে না, ওটা একটা কাগজ টেনে নিয়ে সোজা রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। হ্যাঁ, রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। কতদিনের চাকরি তখন? কতদিন, 77, 78, 79, 3-4 বছর, 4 বছরের। মানে এখানেও আবার সেই না, ভালো লাগলো না। এটা যেটা করতে হবে, সাবঅর্ডিনেট কাউকে শাস্তি দিয়েছিলেন বা কিছু হয়েছিল? না, যেটা আমি কিছু সাবঅর্ডিনেটকে, যেগুলো আমি তাদের ফল্টসগুলোকে আমি আইডেন্টিফাই করে তাদের মানে অর্ডারলি রুমে যাওয়ার জন্য, তখন অর্ডারলি রুমটা নিত সাধারণত। আমরা যদি ডিফল্ট করি, সেই অর্ডারলি রুমগুলো নেওয়া হতো, নিতেন আমাদের ডিভিশনাল যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকতেন। তো আমি জানি ডিফল্ট করে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট কমিশন লাগবে। এর মধ্যে যাই হোক, মানে এটা হলো। এর মধ্যে একটা আমাদের তো ছিল, কর্মচারী সংগঠন ছিল, তাদের কেউ আসলেন একদিন, এসে বললেন যে আপনি এগুলো ঠিক করছেন না। আমি যেটা মনে করি যে সেটা ঠিক, মানে চমকালেন আপনার? না, ঠিক চমকানোর কথাটা না, মানে তারা বলতে চাইলো যে এটা না করলেই হয়, দে আর অল মানে পুয়ার পেড কনস্টেবলস, এটা যদি আপনি একটু একটু চিন্তাভাবনা করেন। আমি বললাম ডিসিপ্লিনের সাথে আমি কম্প্রোমাইজ করব না। তখনই আমার মনে হলো যে ঠিক আছে, যদি এইভাবে কাজ করতে হয় তাহলে না কাজ করাই ভালো। দিয়ে দিলেন রেজিগনেশন? আমি রেজিগনেশন দিয়ে দিলাম। অ্যাকসেপ্ট হলো? না, এই রেজিগনেশনটা তো আমাদের নর্মালি কিন্তু একটু এনরুটেড হয়ে যায়। ঠিক, কেন ওসি ফরওয়ার্ড করলেন ডিসি, তখন ডিসি সাউথের কাছে চলে যায়। ডিসি সাউথ আমাকে ডাকলেন অর্ডারলি রুমে, আমি গেলাম। বলো আপনি রেজিগনেশন দিতে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ স্যার, আমি এই কারণে আমি দিয়েছি। বললাম আপনি খুব ভালো কাজ করছেন, রেজিগনেশন দেবেন কেন? কাজ করুন, বাকিটা তো আমি দেখব। উনি আমার সামনে, আমি দেখলাম স্টেট ড্রয়ার থেকে বের করলেন, ছেড়ে গেলেন, গেল রেজিগনেশন। বললো আপনি গিয়ে কাজ করুন। একদম। এতে কি দম বাড়লো? না, আমি দেখলাম যে আমার ডিসিপ্লিন যে অ্যাটিচিউডটা আছে, এটা মেনটেন করতে হবে। সেটার জন্যেই আমার মনে হলো যে এই প্রাথমিক যুদ্ধে তো আমি জিতেছি। ফ্যান্টাস্টিক। তো এইরকম পরিস্থিতি, এই গণ্ডগোলের পরিস্থিতি, সেখানেও দম দেখিয়েছেন? মানে কোনো জায়গায় গিয়েছেন, কোনো ল অ্যান্ড অর্ডার, গুলি ফুলি চালানো? মানে প্রথম ঘটনাটার সাথে ডাইরেক্টলি ইনভলভ ছিলাম না, কিন্তু আমরা যখন হয়, অর্থাৎ টালিগঞ্জ থানাটা বাইফার্কেশন হয়ে ওটা লেক পুলিশ স্টেশন, 55 তলা, তখন লেক থানা একটু হট বেল্ট, বিশেষত 55 তলা, দাসনগর কলোনি, এপাশে মনোহরপুকুর রোড, এই 3টে জায়গা প্রচণ্ড গণ্ডগোল হতো। 55 তলা এক্সেপশনাল, আর এপাশে গোবিন্দপুর। ইন দ্য মিন টাইম খবর আসলো যে 55 তলায় গুলি চলেছে।
আমাদের ওখানে দুটো বস্তি আছে, একটা 22 নম্বর বস্তি, একটা 32 নম্বর বস্তি। 32 নম্বর বস্তিটা টোটালি এটা কন্ট্রোল করে কংগ্রেস। তখন তো কংগ্রেস প্র্যাকটিক্যালি সিপিএম ছাড়া আর কোনো দল ছিল না। আর 22 নম্বর বস্তিটা তখন কন্ট্রোল করতো সিপিএম। এই একটা এলাকা দখলের একটা গণ্ডগোল ছিলই। ইন দ্য মিন টাইম কিন্তু কি ফায়ারিং হয়ে গেছে। ফায়ারিং মানে পুলিশ ফায়ারিং? পুলিশ ফায়ারিং করে দিয়েছে। আচ্ছা, আমি যাওয়ার আগেই ফায়ারিং হয়ে গেছে। ব্ল্যাঙ্ক ফায়ার? ব্ল্যাঙ্ক ফায়ার না, তাদের দুজন মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, মানে সরাসরি ফায়ারিং? হ্যাঁ, সেই মানে এতটাই ম্যাসিভ ছিল? এক্সটেন্সিভ অ্যাটাক হয়েছে 32 নম্বর বস্তিতে। সেখানে ওপারটা টোটালি অ্যাকচুয়ালি সিপিএম সমর্থিত হোক অথবা হুলিগানসদের হোক, এরকম ছিল একটা কি বলবো, একটা খুব নৈরাজ্যের পরিস্থিতি ছিল ওপারটাতে। ওখান থেকে আক্রমণটা হতো এই দিকটাতে, মানে 55 তলার দিকটায়, খুব বেশিরভাগই তাই ঘটতো। আমি বলছি নিজের হাতে গুলি চালানো? নিজের হাতে বলেছি তার কিছুদিন বাদেই, মাসখানিক হতে পারে কি, তারপরে ঠিক সেম জিনিস ওখানে ঘটে, আবার একটা গন্ডগোল হয়। আচ্ছা, এইটা যখন হলো তখন আমাদের একটা বড় টিম আমরা নিয়ে গিয়েছিলাম, এবং আমরা যখন টিম নিয়ে গেছি এত অ্যাটাক হচ্ছে, বোম্বিং এবং 5 গান থেকে ফায়ারিং হতে শুরু করেছে আপনাদের উপরে। কি করলেন? এই করতে করতে আমরা যখন চেস করতে যাচ্ছি, আমরা যখন ফায়ারিং করেছি আমাদের যে কনস্টেবল যারা ওখানে, ওই পিকেটের কনস্টেবল, তখন ওরা ফায়ারিং করতে চেষ্টা করলো। ফায়ারিং ঠিক যাতে জাস্টিফাইড ফায়ারিং হয়, তা কতগুলো নিয়ম আছে, সেই ফায়ারিংগুলো সেই নিয়ম অনুযায়ী করতে হবে। তো সেটা তো দেখি কিছু করা যাচ্ছে না। ইন দ্য মিন টাইম তো আমি বললাম দেখি, রাইফেলটা আমি নিয়ে নিলাম। আমি ইন দ্য মিন টাইম এত অ্যাটাক হয়েছে যে পেছনে আমার কোনো সহকর্মীরা দেখছি নেই। হঠাৎ এটা অনেকটা পরে অনুধাবন হলো। ফায়ারিং করেছি, পাড়ার ছেলেরাও তখন ইট পাটকেল যা পাচ্ছে মারছে, ওই বস্তির ছেলেরা। এই করতে করতে তখন দেখা গেল, যখন আমি একটা রাউন্ড যখন ফায়ার করলাম তখন দেখলাম সে ফায়ারিংয়ে কিছু রেজাল্ট হলো না। তখন যে কনস্টেবল ছিল একদম আর্ম পুলিশের, যারা এই আর্ম পুলিশের ওখানে পিকেটেড, বলো স্যার ওই রাইফেল, আমার রাইফেল আমাকে দিন, এবং মারলো। সে ফায়ারিংয়ে মরলো একজন, খুব প্রচণ্ড অবস্থা খারাপ। মানে প্রচুর ছেলে ইট পাটকেল ছোড়া, বোম্বিং করা, পাইপ গানে গুলি চলে। আমি দেখলাম আমি আর বাঁচব না, আমার পেছনে কেউ নেই আর। আমি তখন ওখান থেকে সোজা ওখান থেকে কাকুলিয়া রোডের দিকে পালাতে শুরু করি। এবং তো যাওয়ার পথে তখন এক ভদ্রমহিলা ছিলেন খুবই ভালো, তিনি বললেন এদিক দিয়ে আপনি আর যাবেন না, সোজা এই বাথরুম। ইউনিফর্মেই ছিলেন আপনি তখন? না, আমাদের তখন আমি প্লেন ক্লথেই ছিলাম। শুধু আমি অ্যান্টিডোডি অফিসার ছিলাম, বেশিরভাগই আমি অ্যান্টিডোডি অফিসার ছিলাম, কাজগুলোও করতাম বেশি। তারপর মহিলা কি বললেন? আপনি ইমিডিয়েটলি বাথরুমে ঢুকে যান। মানে এই মহিলা বাঁচালেন আপনাকে? আমি বাথরুমে ঢুকে যাই। অনেকক্ষণ পরে, মিনিট 20-25 বাদে ভদ্রমহিলা বললেন, আস্তে আস্তে দরজা ধাক্কা দিয়ে বললেন এবার আপনি বেরিয়ে যান, এবার চলেন। গিয়ে আমি যখন ক্যাম্পে গিয়ে পৌঁছেছি তখন আমাদের কালিগরা বলছে কী হলো, তুমি এত কোথায়, তোমরাকে খুঁজে পাচ্ছি না আমরা, তুমি কোথায় চলে গেছো? আমি তো জানি আপনারা পেছনে আছেন। আমি বললো কিছু হয়েছে? বললো হ্যাঁ, একজন মারা গেছে। কলকাতা শহরে সেই সময় প্রচুর ডাকাতি। আপনারা কি রাতে, আইপিএস অফিসাররা রাতে নাকি টহলদারিতে বেরোতো? স্টোনম্যান ইনসিডেন্ট না, স্টোনম্যানটা এক্স্যাক্টলি যতদূর মনে হচ্ছে 89, এবং স্টোনম্যানের যে কেসগুলো হচ্ছে সবগুলোই হোমিসাইড স্কোয়াড করতো। ঠিক, আপনি তো তখন সেখানে? আমি হোমিসাইড স্কোয়াডের অফিসার। মূলত স্টোনম্যানের যে কেসগুলো হয়েছে মূলত হেয়ার স্ট্রিট থানা, মুচিপাড়া থানা, তালতলা থানা, এই অঞ্চলটা জুড়ে কিন্তু হয়েছে সব কটা কেস হয়েছে। এই স্টোনম্যান কি আপনি মনে করেন আপনাদের ব্যর্থতা, মানে আপনারা ধরতে না পারা, নাকি এটা কোনো সাইকো কিলার যে একটা? দেখুন, স্টোনম্যান যতদূর মনে করতে বলছি 10-12টা ইনসিডেন্ট বোধহয় হয়েছিল। আচ্ছা, ফার্স্ট ইনসিডেন্ট হয়েছিল ওই লালদিঘিতে, ডালহৌসিতে, যেখানে দারভাঙার মহারাজ আছেন,
তার মূর্তি তার মূর্তির আশেপাশে হবে একজন মহিলা মার্ডার হয়েছিলেন যতদূর মনে হয়। তো সেইখানে এই তদন্তগুলো করতে গিয়ে আমরা সারা রাত ধরে এই যত লোক রাস্তায় শুয়ে থাকতো ফুটপাতে, এদের একটাই আমাদের কাজ ছিল এদের জাগিয়ে তোলা। এবং এমন এমন টাইম হয়েছে, দেখা গেছে বিশেষত মুচিপাড়া থানাতে দেখা গেছে যে ওই যে শিয়ালদার যে ফ্লাইওভারটা, ফ্লাইওভারের তলায় খানিকক্ষণ আগেও ওখানকার অফিসার সম্ভবত ওসি ছিলেন, ঘুরে গিয়েছেন ওখান থেকে ঘুরে গিয়েছেন। তারপরে ইনসিডেন্ট হয়েছে। আবার এমনও তৈরি করা হয়েছিল যে অনেক সময় এটা আমরা করিনি, কিন্তু কোনো সেকশন আমি করেছিল শুনেছিলাম, যাই না, তারা কিন্তু শুয়েও ছিল ফুটপাতে, এটা ক্যামোফ্লেজ করে রাখা যদি ধরা যায়। সেরকম ক্ষেত্রেও পুলিশ নিজে ছদ্মবেশে সেই রিস্ক পর্যন্ত পুলিশ নিয়েছিল। কিন্তু আলটিমেটলি আহমেদ ডেন্টাল কলেজ এইখানে একজনকে ধরে, খুব সম্ভবত কালীপদ বলে কাউকে ধরা হয়। খুব পিকুলিয়ার, এটা একটা খুব কনফিডেন্স কিনা বলতে পারবো না, কিন্তু ধারণাটা ওই টাইপেরই। একে ধরা হয়, ও কাউকে এরকম ইট দিয়ে মারতে যাওয়ার কালীনই ধরা হয়েছিল। ওকে নিয়ে আমাদের কাছে হ্যান্ড ওভার করে, আমরা নিয়ে আসার পরে কালীপদকে অনেক জিজ্ঞাসাবাদ করে, তারপরে জানা যায় সে বাঁকুড়া ওই সব অঞ্চলের দিকে কোথাও একটা সরকারি চাকরি করতো, পিওন ছিল এরকম, ও কোনো দপ্তরই ছিলেন। সেসব জায়গায় তদন্ত হয়। বাড়িটা কিন্তু ওই গোসাবা টোসাবার ওই দিকে, হ্যাঁ গোসাবার দিকেই হবে, কারণ সেখানে এই তদন্তকারী অফিসার গিয়েছিল। বাড়িটারই ও মাঝে মাঝেই নিরুদ্দেষ্ট হয়ে যেত, অনেক দিন ধরে পাওয়া যেত না। এবং ওর ইতিহাস আছে, ছাগল টাগল ধরে ওকে সোজা ঘাড়মোটকে মেরেও দিত। আচ্ছা, এরপরে একে নিয়ে আমরা তখন কতগুলো আমরা ডক্টর নন্দী বলে সাইকিয়াট্রিস্ট আছেন, লেক ভিউ রোড সামহায়ার, তাকে নিয়ে গেছি, ওকে নিয়ে গিয়েছি। ওকে উনি করেছেন, করে তার ফাইন্ডিংস উনি নিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন কয়েক ঘন্টা। তারপরে সেটা সবই হয়েছে ডিসিডিডির আন্ডারে, মানে ওনার নির্দেশ মতো। তারপর কিছু টেস্ট করতে দেন, সেটা আমার মনে আছে নাইটিঙ্গেলে আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, নাইটিঙ্গেলে প্রচুর টেস্ট হয়েছিল। এবং তারপর তো জেলে চলে যায়, ফর্মালি একটা কেসে অ্যারেস্টও করা হয়েছিল, ফর্মালি জেলেও চলে যায়। তো পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত ছিল যে ওই এই কাজগুলো করেছে? এটা খুব শিওর বলা যাবে না, কিন্তু তারপরে কিন্তু হয়নি কালীপদকে ধরার পর। হ্যাঁ, এইটা একটা আমাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন ছিল। ওর পর আর কিছু ঘটনা বন্ধ হয়ে গেল। আমরা নিশ্চয়ই আসল লোককে এক্স্যাক্টলি তদন্তের সাক্ষ্য প্রমাণা দিয়ে বলতে পারছি না যে ওই করেছে, কিন্তু আবার এটাও কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু সিমিলার ইনসিডেন্ট কিন্তু ঘটেছে। পরবর্তীকালে দেখা গেছে সেই ইনসিডেন্টগুলো স্টোনম্যান না, কিন্তু অলমোস্ট সেম টাইপ অফ ইনসিডেন্ট। সেখানেও পাথর দিয়ে মারা হয়েছে, এটা হচ্ছে, সেরকম পাওয়া গেছে। সেগুলো তো সেটা ডিটেক্টেড হয়ে গেছে, সেটা যে স্টোনম্যান না সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এই ঘটনা কিন্তু নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।